এই হ্যালো, এক্সকিউজ মি, তুমি রিয়ার ছোট ভাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। ইনফ্যাক্ট আজকে নাকি আপনাকে কোনোদিন দেখেছি কিনা সেটাও তো মনে করতে পারছি না। আমাকে তুমি এর আগে কখনো দেখোনি। আমি তোমাকে দেখেছি তোমার বড় বোনের মোবাইলের ছবিতে। আমি তোমার বড় বোন প্রিয়ার বান্ধবী। আচ্ছা, তুমি আমাকে এখন এটা বলেছো রিয়া আজ ভার্সিটিতে আসেনি কেন? আসলে আপুর শরীরটা আজ ভালো নেই, তারা নাকি খুব বেশি মাথা ব্যথা করছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, সে বলল ভার্সিটিতে আসতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই নোটগুলো রিয়াকে দিয়ে দিও। এখানে আজকের পড়ালেখা আছে। আচ্ছা আপু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপুর কাছে এগুলো পৌঁছে দিব। বাই দ্য ওয়ে, আপু একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, বলো না, তুমি কি বলবে? তুমি তো আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতোই। তাই কি বলবে বলো। না মানে আপু, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমি ছোটবেলা থেকেই সুন্দর। আমার আম্মু আমাকে বলতো ছোটবেলায় নাকি আমি আরো বেশি কিউট ছিলাম। আপনি কিন্তু এখন অনেক কিউট। আচ্ছা আপু, আপনার বাসা কোথায় জানতে পারি? সেটা তুমি আমাকে জিজ্ঞাসা না করে তোমার বোনের কাছে জিজ্ঞাসা করলেই তো পারো। তোমার বোন আমার ব্যাপারে সবকিছুই জানে। যাই হোক, এখন আমি আসি। আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। ওদিকে ড্রাইভার আঙ্কেলও চলে এসেছে। এই বলে মেঘা সেখান থেকে চলে গেল। আর আকাশ মেঘা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আকাশ এটা মেয়ে দেখছে নাকি আকাশের পরি সেটাই বুঝতে পারছে না। একটা মেয়ে মানুষ এতটা সুন্দর হতে পারে, আকাশ জীবনে এই প্রথমবার দেখলো। সত্যি সে এত সুন্দর মেয়ে মানুষ আজকের আগে কখনোই দেখেনি। মেঘা এতটাই সুন্দরী যে আকাশ যেন প্রথম দেখায় ক্রাশ খেয়ে ফেলল। যাই হোক, এরপর আকাশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেও ততক্ষণে মেঘা সেখান থেকে চলে গেছে। তারপর সে ভার্সিটি থেকে বের হয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই সে তার বোনের রুমে চলে গেল। আপু, এই নোটগুলো তোর বান্ধবী আমাকে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আমার টেবিলের উপর রেখে দে, আমি পরে দেখে নেব। এখন আমার শরীরটা ভালো হয়নি, মাথা ব্যথা এখনো পুরোপুরি কমেনি। আচ্ছা আপু, তোর এই বান্ধবীকে তো এর আগে কখনো দেখিনি। এই মেয়েটা সত্যি অনেক সুন্দর। জানিস আপু, আমি তো মেয়েটাকে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। দেখ, সব বাজে বকা বন্ধ কর। ভুলে যাস না মেয়েটা তোর চাইতে বয়সে বড়। তাই এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আর কখনোই এমন চিন্তা ভাবনা করবি না। তাছাড়া তুই মেগা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না। তার সম্পর্কে কোনো কিছু না জেনে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারে অনুচিত। জানি না আপু, কারোর ব্যাপারে এভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা, কিন্তু আমি সত্যি বলছি, মেয়েটাকে আমার অনেক ভালো লেগে গেছে। সত্যি বলতে, শুধু যে ক্রাশ খেয়েছি সেরকমটা নয়, আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। বললাম তো এসব ফালতু বকা বন্ধ করার, চুপচাপ এখান থেকে চলে যা। এসব ফালতু বকলে কিন্তু আমি আম্মুর কাছে তোর নামে বিচার দেব। আকাশ তখন আর কোনো কথা না বলে তার বোনের রুম থেকে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেল। এটা তার প্রতিদিনকার রুটিন। ভার্সিটি থেকে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে না গেলে তার যেন একদমই ভালোই লাগে না। বন্ধুদের সঙ্গে সারাটা বিকেল আড্ডা দিল। আর তারপর সন্ধ্যার পরে বাসায় ফিরে আসলো। বাসায় এসে আর কি পড়াশোনা। বাসায় এসে যদি পড়তে না বসে তাহলে আম্মু আর বড় বোনের বকা শুনতে হবে। তাই এর চাইতে ভালো পড়তে বসা। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এরপর চলে গেল আরো বেশ কয়েকদিন। সেদিন আকাশ আর রিয়া দুজনে একসঙ্গেই ভার্সিটিতে যাচ্ছিল। ভার্সিটিতে প্রবেশ করা মাত্রই হঠাৎ করেই মেঘার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে, হ্যালো মিস, হাউ আর ইউ? তুমি কি আমাকে কিছু বলছো নাকি? হ্যাঁ, এখানে তো তুমি ছাড়া অন্য কেউ নেই, তাই তো আমি তোমাকেই বলছি। কেমন আছো তুমি? তুমি আমার ছোট, তাই আমি তোমাকে তুমি করে বলছি। কিন্তু আমি তো তোমার সাথে বয়সে বড়। তুমি কেন আমাকে তুমি করে কথা বলছো? আপনি ডাক্তার, কেমন জানি পরপর লাগে, তাই আমি সচরাচর কাউকে খুব বেশি একটা আপনি আপনি করে কথা বলি না। আমার যাদেরকে ভালো লাগে আমি তাদের সঙ্গে তুমি তুমি করেই কথা বলে যাই। যাই হোক, আমি কিন্তু এখন আমার উত্তরটা পেলাম না। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো নেই। ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ভালো থাকতে পারি না। কেন, তোমার আবার কি এমন হলো যে তুমি ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারো না? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, একজনকে ভালোবেসে ফেলেছি, আর তাকে আমি আমার মনের কথা বলতে পারছি না। এটাই সবচাইতে বড় সমস্যা। দেখ আকাশ, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মেয়েটা তোকে আমি বলেছি তুই ওই পাগলের সঙ্গে
কথা বলিস না, তাহলে এই পাগল তোর সঙ্গে সঙ্গে তোর মাথা খারাপ হয়ে যাবে। এখন চল, ক্লাসে যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই, তুই এরকম কেন করছিস? তোর ছোট ভাই কিছু বলতে চাইছে, ওর কথাটা বলতে দে শুনি, ও কি বলে, তারপর না হয় ক্লাসে যাওয়া যাবে। আরে আমি তোকে কি বললাম তুই শুনতে পাসনি নাকি? এই ছেলের মাথায় সমস্যা আছে, এই ছেলের সঙ্গে থাকলে তোর মাথা খারাপ হয়ে যাবে। আর আমি চাই না আমার বন্ধু পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। তাই তোকে বলছি তুই আমার সঙ্গে চল। আপু, তুই কিন্তু আমার সঙ্গে চিট করছিস। তুই এটা করতে পারিস না। হাজারো তুই আমার বোন, তোর উচিত আমাকে সাহায্য করা। তা না করে তুই আমার আরও অপকার করছিস। তুই যদি ভালো কিছু করতে তাহলে আমি অবশ্যই তোকে সাহায্য করতাম, কিন্তু এখানে আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। মেঘা চল তো এখান থেকে। আকাশ মেঘাকে দেখা মাত্রই বলে রিয়া মেঘাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘার চলে যাওয়া দেখছিল। সত্যি মেয়েটা বড্ড মায়াবী, একদম প্রেমে পড়ে যাওয়ার মতো চেহারা। কিন্তু আমার বোন কেন সবকিছু জেনেও না জানার ভান করলো? কেন মনের কথাটা বলতে দিল না? আজ বাসায় গিয়ে বোনের সঙ্গে কথা বলবে বলে ঠিক করে যে আকাশ। আর এই ভাবতে ভাবতে এসে ক্লাসরুমে চলে গেল। ভার্সিটি ছুটি হওয়ার পর যখন বাসায় আসলো তখন ড্রয়িং রুমে দাঁড়িয়ে আকাশ রিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আপু, কি সমস্যা তোরা? আমাকে বল তো শুনি। তুই কেন মেঘার সাথে আমাকে কথা বলতে দিলি না? মেঘাকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে চলে গেলি। কারণ ওই যে তোকে বললাম না, তুই মেঘাকে ভালোবাসিস, ওইটাতে আমার সমস্যা নেই। কিন্তু তুই মেঘার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কিছু জানিস না, ওখানেই আমার সমস্যা। আরে ভাই, আমি মেঘার সঙ্গে সম্পর্ক করতে চাই, ওর ফ্যামিলির সঙ্গে না। ওর ফ্যামিলি যাই হোক তাতে আমার কিছুই যায় আসে না। আমার শুধু মেঘাকে চাই। সত্যি রে ভাই, আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এই জন্যই তো বলছি এমন কিছু করিস না যেটা তোর জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ মেঘার ফ্যামিলির মানুষজন একদম ভালো না। মেঘার ফ্যামিলি ছেড়ে এখানে থাকে একটু শান্তিতে থাকার জন্য। ওর ফ্যামিলির মানুষজন খুব বাজে, ওর বাবার ভাই দুজনই গ্যাংস্টার। সে যাই হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা তো তুই খুব ভালো করেই জানিস আমি কাউকে পরোয়া করি না। আমি যখন মেঘাকে ভালোবেসেছি তখন আমি মেঘাকে আমার মনের কথা বলবো, আর আমার ভালোবাসা আমি জয় করে নেব। আমার মনে হয় তোর ডানা গজিয়েছে, ডানাগুলো ছেঁটে ফেলা উচিত। শোন, তুই আমার একমাত্র ভাই, আমি জেনে শুনে তোকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিন্তু আকাশের রিয়া কোনো কথা না শুনে সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর সে মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে ইউনিভার্সিটিতে গিয়ে সেই মেঘাকে প্রপোজ করবে। যেমন চিন্তা তেমনই কাজ, কারণ আকাশ কখনোই থেমে যাওয়ার মতো পাত্র নয়। সে যখন কিছু একটা ঠিক করে তখন সে সেটা করেই থাকে। তাই সে পরের দিন একটু সকালই ভার্সিটিতে চলে আসলো। মেঘা সবে মাত্র ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। আর তখনই সে মেঘার সামনে একটা ফুলের তোড়া নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, মেঘা জীবনে কোনো দিন প্রেম করেনি, তাই জানি না কিভাবে প্রপোজ করতে হয়। তবে তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ মেঘা। ডু ইউ লাভ মি? আরে আকাশ, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা একেবারেই খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার বান্ধবীর ছোট ভাই, আমার ছোট ভাইয়ের মতো। তোমাকে আমি সবসময় আমার ছোট ভাইয়ের নজরেই দেখি। আর এসব তুমি কি বলছো? যা বলছি একদম সত্য কথাই বলছি, এবং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি। আমি সত্যি বলছি, তোমায় সেদিন যখন প্রথম দেখেছি তখনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত কল্পনাও করতে পারছি না। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা পসিবল নয়। তাই আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে গেলাম। প্লিজ ম্যাডাম, তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না। মেঘা ফ্যামিলির জায়গায়, আর ভালোবাসা ভালোবাসার জায়গায়। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার ফ্যামিলি যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি। তোমার ফ্যামিলি কি সেটা জানার আমার কোনো প্রয়োজন নেই। আরে তোমার কি মাথা খারাপ নাকি? তোমাকে কি বললাম আমি? তুমি শুনতে পাওনি? আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেব না, বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি তোমার ফ্যামিলির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে রাজি আছি। তবে তুমি আমায় অ্যাকসেপ্ট করো। আগে তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা হোক, তারপর যেভাবেই পারি তোমার ফ্যামিলিকে আমি রাজি করাবই। এটা শোনা মাত্রই মেঘা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে চাইছে।
না তখনই আকাশ আবার পেছন থেকে মেঘার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হলো মেঘা? আমি তো বললাম তোমার ফ্যামিলিকে যেভাবে হোক আমি রাজি করাবো, কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যাচ্ছ কেন? আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আগে চিন্তা ভাবনা করে দেখি তোমার প্রপোজাল সত্যি একসেপ্ট করা যায় কিনা। দেখো, তোমাকে আমি চিনলেও তোমার সম্পর্কে সেরকম কোনো কিছুই আমি খুব ভালো করে জানি না, তাই তোমার ব্যাপারে আগে আমার খোঁজ খবর নেওয়া উচিত। আমার ফ্যামিলি তোমায় মেনে নেবে কিনা সেটা চিন্তা করা উচিত। আচ্ছা ঠিক আছে, তোমার যত ইচ্ছে তত চিন্তা করো, কিন্তু একটা কথা তোমায় বলে দিচ্ছি, আমার উত্তর কিন্তু অবশ্যই হ্যাঁ হওয়া চাই, কারণ আমি তোমায় ভালোবাসি। আর যদি তুমি আমাকে না বলে দাও তাহলে কিন্তু আমি তোমার সামনেই সুইসাইড করব। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলেই দেখা যাবে। এখন আগে আমাকে সবটা ঠান্ডা মাথায় ঠান্ডা করে দেখতে দাও। এরপর আকাশকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই মেঘা সেখান থেকে নিজের ক্লাসরুমে চলে গেল। সেদিন ভার্সিটি থেকে আসার পথে হঠাৎ করেই আকাশের বাইক অ্যাক্সিডেন্ট করানো। আকাশ পায়ে প্রচণ্ড ব্যথা পায়, একটা পা ভেঙে যায়, তাই তাকে বেশ কয়েকদিন হসপিটালে থাকতে হয়। সেদিন রিয়া আকাশের সঙ্গে দেখা করতে গেল, তখন কেবিনে কেউ ছিল না, তাই আকাশ রিয়াকে বলল, আপু, আমি যে ব্যথা পেয়েছি এই সম্পর্কে কি মেঘা কিছু জানে না? মেঘা তো একদিন আমার সঙ্গে দেখা করতে আসলো না। ভার্সিটির সবাই যেখানে জানে সেখানে মেঘার না জানার কথা নয়, তো মেঘা কেন আসলো না সেটা তো আমি বলতে পারবো না। কি বলি সেটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। মেঘার সব কিছু জানে, তারপর আমার সঙ্গে একটাবার দেখা করতে আসলো না। তাছাড়া মেঘা তো সেই দিনের পর থেকে ভার্সিটিতে আসছে না। আমি তার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। তার ফোন নাম্বার বন্ধ, তার বাড়ির ঠিকানা জানি না। কি বলিস? হঠাৎ করে মেঘা কোথায় উধাও হয়ে গেল? আচ্ছা, তুই একটা কাজ কর, একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে হসপিটাল থেকে ছুটি দিবে কবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হসপিটাল থেকে ছুটি কবে দেবে এটা তোর জন্য ইম্পর্টেন্ট না? তোর পা পুরোপুরি ভেঙে গেছে, হসপিটাল থেকে যাওয়ার পর আরও 1-1.5 মাস থেকে বিশ্রাম নিতে হবে, তারপর একটু হাঁটাচলা করতে পারবি। আরে আপু, তোকে যেটা জিজ্ঞাসা করেছি তুই সেটাই কর। তুই একটা নার্সের কাছ থেকে জিজ্ঞাসা করে আয় আমাকে ছুটি কবে দিবে। রিয়া তখন আর কোনো কথা না বলে নার্সের কাছে জিজ্ঞাসা করতে গেল। না আর তো বল 2 দিন পর ছুটি দেবে। তখন রিয়া এসে আবারও সেটা আকাশকে জানালো। এটা শুনে আকাশ বলল, আপু, তুই আমার জন্য একটা উপকার করতে পারবি? একটা কাজ করতেই ভার্সিটিতে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে মেঘার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আয়। তুই তো মেঘার বন্ধু, তাই প্রিন্সিপাল স্যার তো কি কোনো সন্দেহ করবে না। আচ্ছা ঠিক আছে। অতঃপর আকাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসে চলে আসে রিয়া। এর পরের দিন যখন ভার্সিটিতে গেল সে তখন কোনো রকমে প্রিন্সিপাল স্যারের কাছে মেঘার ব্যাপারে জিজ্ঞাসা করলো। আসসালামু আলাইকুম স্যার, আপনার কাছে একটু দরকার ছিল তাই এসেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিয়া, হঠাৎ তুমি কেন? বলো না, কি বলবে? স্যার, আমি আসলে মেঘার ব্যাপারে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছিলাম। মেঘা তো কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না, তার ফোন নাম্বারও বন্ধ বলছে। ও আসলে ওর বড় ভাই এসেছিল সেদিন, তাই ওকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে, তাই হয়তো সে ভার্সিটিতে আসছে না। তাছাড়া ওর বড় ভাই তো বলেছিল কি সপ্তাহখানেকের মধ্যে ওকে আবার ঢাকায় ফিরিয়ে দেবে। ওর বড় ভাইয়ের কোনো নাম্বারও আমার কাছে নেই, তাই আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি একটু মেঘার ফাইল চেক করে আমাকে বলতেন ওর বাড়ির ঠিকানাটা কোথায়, তাই আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম। আসলে ওর কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, ওগুলো আমার খুব দরকার, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি দেখে তোমাকে জানাচ্ছি। এই বলে প্রিন্সিপাল স্যার আলমারি থেকে বেশ কিছু ফাইল বের করলো আর তারপর সেগুলো ঘেঁটে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর প্রিন্সিপাল স্যার একটা ফাইল নিয়ে তারপর মেঘার ঠিকানাটা একটা কাগজে লিখলো আর সেটা রিয়ার হাতে তুলে দিয়ে বলল, এটাই হলো মেঘার গ্রামের বাড়ির ঠিকানা, কিন্তু সাবধান, একটা বিষয় তোমাকে বলে দিচ্ছি, ওখানে গিয়ে কিন্তু তুমি ওকে কোনো ঝামেলা করো না। আসলে মেঘার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো একটু জানো, তাই খুব সাবধানে যেও। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, কারণ মেঘ তার ফ্যামিলির সম্পর্কে আমি খুব ভালো করেই জানি, তাই কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল, যেন তুমি খুব ভালোভাবে ওখানে থেকে ফিরে আসতে পারো, কারণ মেঘার ফ্যামিলির লোকজন খুবই
গিরিঙ্গিবাজ মানুষ। এরকম মানুষ আমি আর জীবনে দেখিনি। আমি আগে এরকম জানলে মেঘাকে কোনোদিনও আমার ভার্সিটিতে ভর্তিই করাতাম না। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আসি। এই বলে রিয়া প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা হসপিটালে চলে আসলো। আর তারপর কাগজটা আকাশের হাতে তুলে দিল আর বলল, এই যে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে নিয়ে এসেছি। তবে প্রিন্সিপাল স্যার নিজেও কিন্তু অনেকবার সাবধান করে দিয়েছে, যা করার কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ মেঘার ফ্যামিলির মানুষজন একদম ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এখন তাহলে বাসায় চলে যা। আর খবরদার, এ ব্যাপারে কিন্তু কখনোই কাউকে কিছু বলবি না। এটা আমার সিক্রেট জিনিস। অতঃপর রিয়া বাসায় চলে আসলো। আর এদিকে আকাশ তার যে ডাক্তার ট্রিটমেন্ট করছে তার সঙ্গে কথা বলতে লাগলো। আমার সুস্থ হতে কতদিন লাগবে? এই তো খুব বেশি হলে আর 15 দিন। কারণ তুমি তো আমায় বলেছো আমি যেন তোমাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেই, তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলা যায়। আপনার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আপনি আমার ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যাতে আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। কারণ আপনাকে তো বললাম, আমার খুবই সিক্রেট একটা কাজ আছে যেটা খুব তাড়াতাড়ি করতে হবে। তাই আগে তো আমাকে সুস্থ হতে হবে, তা না হলে তো হবে না কিছুই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে সুস্থ করে তুলবো। তবে একটা কথা আমি বুঝতে পারছি না, মানুষ তো অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য সময় নেয় যাতে সে পুরোপুরিভাবে সুস্থ হতে পারে, কিন্তু তুমি কেন এরকম তাড়াহুড়ো করছো? আমি সেটাই বুঝতে পারছি না। দেখুন, আপনি ডাক্তার আর আমি আপনার পেশেন্ট, তাই আমার ব্যাপারে এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটুকু বলেছি সেইটুকুতেই তুষ্ট থাকেন। আপনার প্রয়োজন টাকা আর আমার প্রয়োজন তাড়াতাড়ি আমার পা ভালো হওয়া। আপনি আপনার টাকা পেয়ে যাচ্ছেন, তাই আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাকে যতটা সম্ভব সুস্থ করে তোলার জন্য। এই বলে ডাক্তারকে কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এরপর বেশ কিছুদিন সময় কেটে গেল, কিন্তু আকাশ হসপিটালের বেডে বসে বসে শুধুই চিন্তা করছে। হঠাৎ করে মেঘার কি হলো? মেঘা তো প্রিন্সিপাল স্যারের কাছ থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। আর এদিকে প্রায় 20 দিনের মতো সময় অতিবাহিত হয়ে গেছে। কেন মেঘা এখনো ঢাকায় ফিরে আসছে না? আকাশের সময় যেন কাটতে চাইছে না। সে আর কিছুই চিন্তা করতে পারছে না। তবে কি মেঘার সঙ্গে উল্টোপাল্টা কিছু হতে চলেছে নাকি? এভাবে দেখতে দেখতে আরো 4-5 দিন সময় কেটে গেল। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে মোটামুটি হাঁটাচলা করতে পারে। আর হসপিটাল থেকে আসতেই বাড়িতে চলে যাবে। তার ফ্যামিলির মানুষজন হসপিটালে এসেছে তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আকাশ সবাইকে অবাক করে দিয়ে বলল, তোমরা সবাই বাসায় চলে যাও, আমি আজ বাসায় যাব না। আমার একটা দরকারি কাজ আছে, আমি এখন ওখানেই যাব। আরে এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখনো অসুস্থ। আমরা তোকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর এখন কিনা তুই বলছিস যে তুই আজ বাসায় যাবি না, কোনো কাজে যাবি? আরে বাবা, আগে তো তুই নিজে সুস্থ হ, তারপর না হয় কাজ করা যাবে। আম্মু, তোমাকে বললাম তো, আমাকে এসব কথা বলো না, কোনো লাভ হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। আগে আমি আমার সিক্রেট কাজটা করব, আর তারপর বাসায় যাব। এখানে আমাকে আর কোনো কথা বলে লাভ হবে না। কিন্তু কি তোর এমন সিক্রেট কাজ, সেটা তো একবার বল। আমরা তোর বাবা মা, তোর জন্য আমাদের অনেক বেশি টেনশন হয়, তাই তোকে জিজ্ঞাসা করছি কি কাজ সেটা আগে বল। এখন আমি কাউকেই কিছু বলতে চাই না। আগে আমি আমার কাজটা সম্পন্ন করতে চাই, তারপর সবাইকে সবকিছু বলতে চাই। কিন্তু তোমরা যদি এখন আমাকে এখান থেকে শেয়ার চাই যেতে না দাও, তাহলে কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ওই কাজটা করতে চলে যাব। তখন কিন্তু কেউ আমার কোনো খোঁজ পাবে না। ঠিক আছে বাবা, লুকিয়ে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোকে অনুমতি দিয়েছি, তোর যেখানে যাওয়ার ইচ্ছা সেখানেই যা, তবে কখন ফিরে আসবে সেটা অন্তত বলে যা। আমার কাজ শেষ হলে আমি ফিরে আসব, এত চিন্তা করার কিছুই নেই। তোমরা এখন বাসায় চলে যাও। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিয়েছি, ভুল করাও কিন্তু তোমরা কেউ আমার নাম্বারে ফোন করবে না। আমি যতক্ষণ ফোন না করব ততক্ষণ। এই বলে আকাশ হসপিটাল থেকে বের হয়ে রওনা দিল মেঘার বাড়ির উদ্দেশ্যে। সে যখন হসপিটাল থেকে বের হয় তখন সকাল 7টা বাজে, আর এখন বিকেল 3টা বাজে। ততক্ষণ এসে মেঘার বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছে।
সামনেই দেখতে পেল বিশালের অট্টালিকা। সে মনে মনে ভাবলো এটাই হয়তো মেঘাদের বাড়ি। তাই পাশ দিয়ে হেঁটে যাওয়া ছোট্ট একটা মেয়েকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তোমার নাম কি? তুমি কি এখানেই থাকো নাকি? আমার নাম নদী। পরিচয় সামনেই আমার বাড়ি। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। তাছাড়া আপনাদেরকে তো আগে কখনো এখানে দেখিনি। তুমি আমাকে আগে দেখোনি মানে আমার বাড়ি এখানে নয়। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, তুমি কি আমাকে ছোট একটা সাহায্য করতে পারবে? করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? দেখো, আমি শহর থেকে এসেছি, তুমি আমাকে শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিবে, কিন্তু এই কথা কাউকে বলতে পারবে না। ঠিক আছে, বলবো না। তবে তার জন্য আমাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিতে হবে। আপনি আমাকে 50 টাকা দিবেন? তাহলে আমি আপনাকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 100 টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার মন মতো চকলেট কিনে নিও। তবে তুমি শুধু আমাকে ছোট্ট করে একটা কথা বলো, এটা কি মেঘাদের বাড়ি? মানে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। মানে আপনি মেঘাপুর কথা বলছেন? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এটা কি ওদের বাড়ি নাকি সেটাই আমি তোমার কাছে জানতে চেয়েছি। হ্যাঁ, এটা তো মেঘা আপুদেরই বাড়ি, কিন্তু সেটা জেনে আপনার কি লাভ? লাভ মিস্ত্রি হিসাব করে তোমার তো কোনো লাভ নেই, তোমার কাছে শুধু আমি ঠিকানাটা জানতে চেয়েছিলাম, আর তার জন্য তো আমি তোমাকে টাকা দিয়েছি। তাহলে এখন তুমি তোমার মুখটা বন্ধ করে এখান থেকে চুপচাপ চলে যাও। ঠিক আছে, আমি যখন আমার কাজের জন্য পারিশ্রমিক পেয়ে গেছি, তাহলে আর কথা বলে লাভ কি? আমি যাই তাহলে। এই বলে নদী সেখান থেকে চলে গেল। আর আকাশ সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে মেঘা তখন ব্যালকনিতে বসে বই পড়ছিল। তখনই হঠাৎ তার চোখ পড়লো বাড়ির সামনে একটা ছেলে পায়চারি করছে। মেঘা ছেলেটাকে সেটা দেখার জন্য উঠে দাঁড়ালো। আর তখনই সে আকাশকে দেখতে পেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ভাবতেই পারছে না আকাশ তার বাড়ির ঠিকানা কোথায় পেল। তখনই হঠাৎ তাদের দুজনের চোখাচোখি হয়ে গেল। আর তখনই আকাশ বলতে লাগলো, মেঘা, তুমি হঠাৎ করে এখানে চলে এসেছো কেন? তুমি তো জানতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটাবার তুমি আমার সঙ্গে হসপিটালে দেখা করতে গেলে না, আর চলে এসেছো সব ভালো কথা, অন্তত একটা ফোন তো করতে পারতে। আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনতে পাবে, আর বাড়ির মানুষ শুনতে পেলে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে। তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি তোমার সঙ্গে কথা বলতে। এ বলে মেঘা চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে চলে আসলো। আর তখনই আকাশ মেঘাকে বলতে লাগলো, কি সমস্যা তোমার? কি হয়েছিল তোমার? তুমি কাউকে কোনো কিছু না বলেই চুপচাপ এখানে চলে এসেছিলে কেন? তুমি তো আমার বোনকে অন্তত বলে আসতে পারতে যে তুমি বাড়িতে আসছো, বা একটা ফোন অন্তত করতে পারতে। সেটার কোনো অপশন আমার হাতে ছিল না, কারণ বাড়িতে আমাকে কখনোই মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। আর শহরে থাকলে আমি যে ফোনটা ব্যবহার করি, ওটা বাড়িতে আসলে আমার ভাইয়ের কাছে থাকে। তাই এখন বলো, তুমি আমার বাড়ির ঠিকানা কোথায় পেয়েছো? বাড়ির ঠিকানা আমি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জোগাড় করেছি। মেঘা, তুমি এভাবে আমাকে না বলে চলে আসবে, তোমার কি একটু কষ্ট লাগেনি নাকি? কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ আমি পরিস্থিতির শিকার। আরেকটা কথা তোমাকে বলার আছে, সেটা হলো আমার ফ্যামিলির মানুষ আমাকে এখানে নিয়ে এসেছে আমার বিয়ের সম্বন্ধ করার জন্য। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমাকে ভুলে যাও আর এখান থেকে চলে যাও। তোমাকে ভুলে যাওয়ার জন্য আমি ভালোবাসিনি, আর তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমায় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না, সেটা তো আমি তোমাকে বলেই দিয়েছি। তাহলে এখন তুমি আমাকে এসব কথা কেন বলছো? শুধুমাত্র এই কারণেই তোমাকে এসব কথা বলছি যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনোই কিছু করতে পারবো না, সেটা তো তোমাকে বলেই দিয়েছি। তাছাড়া এখন যখন আমার ফ্যামিলির মানুষ আমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছে, এখন আর কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আমার বাবা আর ভাইদের প্রচন্ড ভয় পাই। তোমার বাবা ভাইকে তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি তো ভয় পাই না। আমি তোমার বাবা ভাইয়ের সম্মুখীন হব, আর তাদের সঙ্গে কথা বলবো। তারপর তাদেরকে রাজি করিয়েই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এটা কোনোদিনই সম্ভব নয়, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমার ভাই কিংবা আমার বাড়ির মানুষ যদি তোমাকে দেখতে পায়, তাহলে তোমাকে একদম খুন করে ফেলবে। তোমাকে না পেয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। ভালোবাসাবিহীন মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। আকাশ, তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কটা না হয়ে উঠলেও তুমি আমার বান্ধবীর ছোট ভাই, তাই আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এমন কিছু করো না যেটা তোমার আর আমার দুজনের জন্যই ক্ষতিকারক হয়। এই বলে মেঘা আসে এখান থেকে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। কারণ তখনই তার বাবার গাড়ি বাড়িতে প্রবেশ করছিল।
কিন্তু আকাশ তখনও সেখানে ঠাই দাঁড়িয়ে আছে। মেঘার বাবা গাড়ি থেকে নেমে আকাশকে দেখে নিজের কাছে ডেকে নিলেন। এই ছেলে, কে তুমি? আর আমার বাড়ির সামনে কি করছো তুমি? তুমি তো আমাদের এলাকার না। আঙ্কেল, আমি সত্য বলবো না মিথ্যে বলবো? আমার সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ মিথ্যে কথা বলার সাহস পায় না, আর তাই আমি আশা করব তুমিও মিথ্যে কথা বলবে না। তাহলে শুনেন শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, কিন্তু আপনার ভয়ে এসে আমাকে তার ভালোবাসার কথা বলতে পারে না, তাই আপনার ঠিক করা ছেলের সঙ্গে বিয়ে করতেছে, রাজি হয়েছে। কিন্তু এটা শুনে আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই ঢাকা থেকে এখানে চলে এসেছি আপনার মেয়েকে বউ করে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। যেখানে আমার ভয়ে বাঘে মশে এক কোয়ারে পানি খায়, আর এখানে তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে কথা বলছো। এত বড় দুঃসাহস তোমার! শ্বশুর মশাই, ভালোবাসার মানুষটা যদি নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যায় তাহলে একটু তো দুঃসাহসী হতে হয়। তাই আমি আপনাকে সরাসরি বললাম মেঘাকে আমি ভালোবাসি, আর আপনি যদি মেয়েদেরকে অন্য কারোর হাতে তুলে দেন তাহলে আমি আপনার বাড়ির সামনে সুইসাইড করব, আর সেটার জন্য দায়ী থাকবেন আপনি। আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার মতো দুঃসাহস ছেলে আমি জীবনে দুটো দেখেছি কিনা সন্দেহ। তোমার সাহসের তারিফ করতে হয়, তাই আমি তোমাকে বলছি তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। যা বলেছো আমার কাছে বলেছো, এই কথাটা যেন আর কেউ শুনতে না পায়। কেউ কোনো কিছু শুনতেও পারবে না, আর কেউ কোনো কিছু জানতেও পারবে না। আপনি চুপচাপ মেঘাকে আমার হাতে তুলে দেন, মেঘাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আর কেউ কোনো কিছু জানতে পারবে না। তার মানে সহজ কথায় কাজ হবে না, বুঝতে পেরেছি। তোমার জন্য একটি উত্তম মধ্যমের ব্যবস্থা করতে হবে। এই তোরা কে কোথায় আছিস? এই ছেলেটাকে একটু উত্তম মধ্যম দে তো। কথাটা বলতে দেরি হলো, কিন্তু আশপাশ থেকে কিছু ছেলে পেলে দৌড়ে আসতে দেরি হলো না। ছেলেগুলো দৌড়ে এসে আকাশকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো, কিন্তু আকাশও কম যায় না। সে ছোটবেলা থেকেই বক্সিং এর ট্রেনিং নিয়েছে, তাই সে ছেলেগুলোকে মেরে একদম চিটপটাং করে দিল। অপরদিকে মেঘা ততক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। আকাশ ছেলেগুলোকে মেরে একদম খারাপ অবস্থা করে দিয়েছে। এটা দেখে মেঘার বাবা বলতে লাগলো, এই ছেলেটা তুমি কি করবে? তোমাকে দেখে তো মশার মতো মনে হয়, কিন্তু তোমার শরীরে এত হাতির মতো শক্তি আসলো কোথা থেকে? তুমি আমার ছেলেগুলোকে মেরে কি হাল করে দিয়েছো? আমাকে দেখতে মশার মতো মনে হলেও আমার শরীরে ভালোবাসার শক্তি আছে। আমি আমার ভালোবাসাকে জয় করতে এসেছি, তাই আমাকে দুর্বল ভাববেন না। মেঘার বাবা তখন কোনো কথা না বলে চুপচাপ বাড়ির ভেতরে চলে আসলো, আর ড্রয়িং রুমে এসে চিৎকার করতে লাগলো। এই মেঘা, মেঘা কোথায় তুই? তাড়াতাড়ি এখানে, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো কি বলবে। বাইরে যে ছেলেটা এসেছে ওই ছেলেটাকে, ওই ছেলেটা নাকি তোকে ভালোবাসে। তুই এই ছেলেটাকে চিনিস? না মানে আসলে বাবা, আমি ছেলেটাকে, আমার সঙ্গে আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে, আর তখন থেকে ছেলেটা আমাকে পছন্দ করে। কিন্তু বিশ্বাস করো, এই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিনও এই ছেলেটাকে আশ্বাস দেইনি যে তাকে বিয়ে করব। ঠিক আছে, তাহলে ওই ছেলেটাকে বলে আয় এখান থেকে চুপচাপ চলে যেতে, তা না হলে কিন্তু ছেলেটার সঙ্গে খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছেলেটাকে বলে আসছি এখান থেকে চুপচাপ চলে যেতে। তুমি উপরে যাও, বিশ্রাম নাও। এই বলে মেঘা আস্তে আস্তে বাড়ির বাইরে চলে আসলো। আকাশ তখনও বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখিয়ে আকাশ দৌড়ে আসলো আর মেঘাকে জড়িয়ে ধরলো। এটা দেখে মেঘা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে আর বলছে, আরে এটা তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু আগে বাবা কি বলে গেল তুমি শুনতে পাওনি নাকি? বাবা প্রচন্ড ক্ষেপে আছে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাই না তোমার সঙ্গে খারাপ কিছু হোক। আমি তোমায় ভালোবাসি, তোমাকে নিয়ে এখান থেকে যাব, তোমাকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। দেখো, জীবনটা পুতুল খেলার নয়। তোমার বাবা মা অনেক কষ্ট করে আদর যত্ন করে লালন পালন করে তোমায় মানুষ করেছে। তাছাড়া তুমি ভুলে যেও না, তুমি তোমার বাবা মায়ের অনেক কষ্টের ফসল। আমি তোমার বোনের কাছে তোমার ব্যাপারে সবকিছু শুনেছি, তাই আমি চাই না তোমার বাবা মা তাদের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে ফেলুক। তারা আমায় তখনই হারিয়ে ফেলবে তখন আমার ভালোবাসার মানুষটা সারা জীবনের জন্য আমার জীবন থেকে হারিয়ে যাবে। মেঘা, তুমি আমার সঙ্গে চলো, তোমার বাবা আর ভাই আমার কিছুই করতে পারবে না।
মেঘা তোমার সঙ্গে যাবে না, কারণ মেঘা আমার মেয়ে। মেঘা সেটাই করবে যেটা আমি তাকে করতে বলবো। তবে তোমাকে আমার বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে একটা কথা বলতে চাই, আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি যদি আমার মেয়েকে সাথেই ভালোবাসো তাহলে তোমার ফ্যামিলিকে নিয়ে আসো। তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে যদি আমার মনে হয় যে তুমি আমার মেয়েকে চোখে রাখতে পারবে, তাহলে আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব। আপনি আবার মিথ্যে বলছেন না তো? আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি সত্যি সত্যি আমার বাবা মাকে রাজি করিয়ে আপনার এখানে নিয়ে আসব। আশরাফ চৌধুরী কখনো কোনোদিনও কাউকে মিথ্যা কথা বলে না, তাই তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর হ্যাঁ, তুমি যদি সত্যি মেয়েটাকে ভালোবাসো তাহলে তুমি তোমার বাবা মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসবে, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। কথাটা শোনা মাত্রই মেঘার বড় ভাই পাশ থেকে বলতে লাগলো। বাবা, এসব তুমি কি বলছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চেনা নেই জানা নেই, যার সম্পর্কে আমরা কিছু জানি না, তার হাতে আমরা আমাদের বোনকে কোনোভাবেই তুলে দিতে পারি না। চুপ করো তুমি। ছেলেটা মেয়েকে যদি সত্যিই ভালোবাসে তাহলে সে তার ফ্যামিলিকে নিয়ে আসুক, আমি তাদের সঙ্গে কথা